আজকের আলোচনার বিষয় আহমেদাবাদ বিমান দুর্ঘটনা। এটা কি শুধুই একটা মর্মান্তিক ট্র্যাজেডি, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো ষড়যন্ত্র যা আমাদের কল্পনাকেও হার মানাতে পারে? চলুন এই ঘটনার গভীরে গিয়ে সত্যিটা খোঁজার চেষ্টা করা যাক। দেখুন, এই পুরো ঘটনাটাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু একটাই, এটা কি নিছকই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র? আর এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। একবার ভাবুন তো, ওই অভিশপ্ত ফ্লাইটটায় যাত্রী আর ক্রু মেম্বার মিলিয়ে মোট 242টা জীবন ছিল। 242টা আলাদা পরিবার, 242টা স্বপ্ন। আর তাদের মধ্যে মাত্র একজন ছাড়া বাকি সবাই, মানে 241 জনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির দলিল যা আমাদের সবাইকে স্তব্ধ করে দেয়। কিন্তু এই ভয়ঙ্কর ধ্বংসলীলার মধ্যেও একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটে। এত বড় একটা দুর্ঘটনার পরেও অলৌকিকভাবে বেঁচে ফেরেন মাত্র একজন। চলুন সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যাই। দিনটা ছিল 12 জুন 2025। আহমেদাবাদের আকাশে সেদিন যে কালো ছায়াটা নেমে এসেছিল, সেটাই জন্ম দিয়েছিল এক অমীমাংসিত আর গভীর রহস্যের। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, একটা অত্যাধুনিক বোয়িং 877 ড্রিম লাইনার, আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে আকাশে ওড়ার মাত্র 30 সেকেন্ডের মাথায় ভেঙে পড়ল। ভাবা যায়, মাত্র 30 সেকেন্ড। প্লেনটা আগুনের গোলায় পরিণত হয়ে আছড়ে পড়েছিল এয়ারপোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটা মেডিকেল কলেজের হোস্টেলের উপর। আর সেই আগুন আর ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রায় অক্ষত অবস্থায় হেঁটে বেরিয়ে এলেন একজন। তিনি হলেন 11 নম্বর সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনেও লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আচ্ছা, এই দুর্ঘটনাটাকে কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে চলবে না। একে ঠিকভাবে বুঝতে হলে আমাদের ভারতের বিমান দুর্ঘটনার ইতিহাসের দিকে একবার তাকাতে হবে। যদিও আমরা প্লেন জার্নিকে সবচেয়ে নিরাপদ ভাবি, ইতিহাস কিন্তু মাঝে মাঝে অন্য কথা বলে। দ্য হিন্দুর একটা রিপোর্ট যদি আমরা দেখি, তাহলে দেখব গত 5 বছরে ভারতের রেল দুর্ঘটনায় যেখানে 351 জন মারা গেছেন, সেখানে মাত্র 15 বছরে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 446 জন। মানে বিমান দুর্ঘটনার সংখ্যায় কম হলেও সেটা যে অনেক বেশি মারাত্মক, তা এই পরিসংখ্যানই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভারতের বিমান দুর্ঘটনার ইতিহাসটা বেশ লম্বা আর দুঃখজনক। 1978-এর মুম্বাই ক্র্যাশ, 1988-তে এই আহমেদাবাদে আরেকটা দুর্ঘটনা, 1996-এর ছটকি দাদরির আকাশে 2টো প্লেনের সংঘর্ষ, বা 2010-এর ম্যাঙ্গালোর দুর্ঘটনা। আর এই সবকটা ভয়ঙ্কর ঘটনার মধ্যে একটা নাম কিন্তু আশ্চর্যজনকভাবে বারবার ফিরে এসেছে, আর সেটা হলো বোয়িং। তো আহমেদাবাদের এই ভয়াবহ দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই প্লেন নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের দিকে সবার আঙুল উঠতে শুরু করে। তাদের তৈরি প্লেনের সেফটি রেকর্ড নিয়ে বিশ্বজুড়ে নতুন করে প্রশ্ন ওঠে। এখন তো সারা বিশ্বে যাত্রীদের মধ্যে একটা কথা খুব প্রচলিত, ইফ ইটস বোয়িং আই এম নট গোয়িং। মানে যদি প্লেনটা বোয়িংয়ের হয়, আমি তাতে উঠছি না। এই একটা বাক্য থেকে বোঝা যায় যে সাধারণ মানুষের মনে বোয়িংয়ের সেফটি নিয়ে ভয়টা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। চলুন কিছু তথ্য দেখি। গত 10 বছরে এয়ারবাসে প্লেন দুর্ঘটনায় যেখানে 248 জনের মৃত্যু হয়েছে, সেখানে বোয়িংয়ের ক্ষেত্রে এই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি, মানে 608 জন। আর এই ভয়ঙ্কর পরিসংখ্যানের কারণেই হয়তো গত 19 বছরে ভারতীয় বিমান সংস্থাগুলো বোয়িংয়ের থেকে প্রায় দ্বিগুণেরও বেশি এয়ারবাস প্লেন কেনার অর্ডার দিয়েছে। এই বিতর্কের একেবারে কেন্দ্রে ছিলেন জন বার্নেট। লোকটা 32 বছর ধরে বোয়িংয়ের কোয়ালিটি ম্যানেজার ছিলেন। উনি 787 ড্রিম লাইনার, হ্যাঁ ঠিক যে মডেলটা আহমেদাবাদে ভেঙে পড়ল, সেটার কিছু মারাত্মক ত্রুটির কথা সামনে এনেছিলেন। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন? কোম্পানির বিরুদ্ধে আদালতে সাক্ষী দেওয়ার ঠিক আগেই 2024 সালের মার্চ মাসে তাকে নিজের গাড়িতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। গল্পটা এখানেই শেষ নয়। জন বার্নেটের মৃত্যুর ঠিক 1 মাস পরে আর একজন হুইসেল ব্লোয়ার, জোশুয়া ডিন, যিনি বোয়িং 737 ম্যাক্সের নির্মাণে ত্রুটির কথা ফাঁস করেছিলেন, তিনিও হঠাৎ করে একটা বিরল ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা যান। মানে এত অল্প সময়ের মধ্যে পরপর দুজনের এমন রহস্যজনক মৃত্যু, এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই রহস্যজনক মৃত্যুগুলো তো আছেই, এর বাইরেও আহমেদাবাদ দুর্ঘটনার আগে পরে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল যা পুরো বিষয়টিকে আরও জটিল আর রহস্যময় করে তুলেছে। এগুলোকে কি আমরা শুধুই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারি? একবার দেখুন, দুর্ঘটনার মাত্র 3 দিন আগে একজন প্রাক্তন CIA এজেন্টের ভারতে বড়সড় অ্যাটাকের সতর্কবার্তা।
দুর্ঘটনার দিন সকালেই খবরের কাগজে এয়ার ইন্ডিয়ার প্লেন ভেঙে পড়ার একটা বিজ্ঞাপন, আর অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়া যাত্রীর সিট নম্বর 11-এ, যা 1997 সালের অন্য এক দুর্ঘটনার থেকে বেঁচে ফেরা যাত্রীর সিট নম্বরের সাথে হুবহু এক। আর সবশেষে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মৃত্যু, যার সারা জীবনের লাকি নম্বর ছিল 1206, আর তিনি মারা গেলেন 12ই জুন, মানে 12/6 তারিখে বিমানের 12 নম্বর সিটে বসে। এতগুলো কাকতালীয় ঘটনা কি একসাথে ঘটা সম্ভব? এখানেই কিন্তু শেষ নয়। বিশেষজ্ঞরা দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ফুটেজ দেখে যা বলছেন সেটাও খুব অদ্ভুত। প্লেনটার টেক অফ কোনোভাবেই নাকি স্বাভাবিক ছিল না। এর ডানাগুলো ছিল অস্বাভাবিকভাবে সোজা, ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢোকেনি, আর প্লেনের সামনের অংশটা বিপজ্জনকভাবে উপরের দিকে তোলা ছিল। মানে শুরু থেকেই একটা বড়সড় গণ্ডগোলের ইঙ্গিত ছিল। এই সব রহস্য, ষড়যন্ত্র তত্ত্ব আর টেকনিক্যাল বিতর্কের ঊর্ধ্বে একটা গভীর এবং মর্মান্তিক সত্যি আছে, আর সেটা হলো মানবিক ট্র্যাজেডি। চলুন এক মুহূর্তের জন্য সেই মানুষগুলোর কথা ভাবি, যাদের জীবন আর স্বপ্নগুলো মাত্র 30 সেকেন্ডের মধ্যে ছাই হয়ে গিয়েছিল। যেমন ডাক্তার প্রতীক যোশী। তিনি তার স্ত্রী আর 3 সন্তানকে নিয়ে লন্ডনে একটা নতুন সুন্দর জীবন শুরু করতে যাচ্ছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্নের উড়ান মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে গেল। কিংবা ভাবুন পায়েল খাটিয়ার কথা, একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে, যিনি নিজের যোগ্যতায় উচ্চশিক্ষার জন্য লন্ডন যাচ্ছিলেন। তার পরিবারের জন্য যেটা সারা জীবনের গর্বের একটা মুহূর্ত হওয়ার কথা ছিল, সেটাই এক নিমেষে বদলে গেল এক দুঃসহ অন্তহীন শোকে। শুধু ফ্লাইটের 241 জনই নন, মাটিতে থাকা আরও 29 জন। সব মিলিয়ে এই ভয়াবহ দুর্ঘটনায় মোট 270 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। 270টা জীবন, 270টা অসমাপ্ত গল্প, 270টা ভেঙে যাওয়া স্বপ্ন। টাটা গ্রুপ ক্ষতিপূরণ ঘোষণা করেছে, যেটা তাদের দায়িত্ব। কিন্তু আসল প্রশ্নটা হলো, টাকা কি কখনো একটা জীবনের বিকল্প হতে পারে? কোনো অর্থ কি হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে পারে? তাহলে এই সব অমীমাংসিত প্রশ্নের উত্তর কোথায়? সব কি শেষ পর্যন্ত উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের ভেতরেই বন্দী হয়ে আছে? তদন্ত শেষ হলেই হয়তো এই রহস্যের জট খুলবে, নাকি কিছু প্রশ্ন, কিছু রহস্য চিরকাল অধরাই থেকে যাবে? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল।